ট্রেনে উঠেছে। তার গোসার পেয়াটা এইরকম, বুঝলি, মানে পুরো 60 কেজির বস্তা আছে না, তা একেবারে ফার্স্ট ট্রেনে উঠেছে। তা শিয়ালদার থেকে ফার্স্ট ট্রেনের লোক একটু কম, আর উনি কম দেখে মোটামুটি ওই সিটি একদম আটার বস্তার মতো পড়িয়ে রয়েছে, বুঝলা। এখন ওই বারাসাত থেকে 3টে মেয়ে উঠেছে। 3টে মেয়ে উঠে ওরা ওই ট্রেনে বসে এখন ওই সাধুকে দেখতেছে আর একজন করছে। এখন করছে, ভাই মনে হচ্ছে যে আমাদের বাড়ি ওই যে জল তোলা কুয়ো আছে না, মানে ওরকম পুকুরের মতো, ফালকোষ তুই গামলা কোষ ওটা দিয়ে ফুটো, মানে ওই নাবির এটা দিয়ে ফুটো ডেরাম না, গোসাই দিকে আমি ফুটো ডেরাম করছি তা করছে। উনি বলবে না আমি বাচ্চার কথা বলি না, তুমি যা বলিস ক্যাপসিকম দিয়ে ধরতো, ওটাকে কি কয়, বাউলি, হাসিয়ে না। এখন এইগুলো দেখা যায় নাকি? আর ওই যে যেটা তলে থাকে ওইটা কি যেন কয়, সাবনা, নাম আমি জীবনে শুনিয়ে গেলাম। এরপরে ওই যে মরিশালের জাজই, তারপরে এরপরে ওই জাজই, মানে সব কিছু নিয়ে ও মালদা গ্রামে গ্রামে বিক্রি করত। আর মা খুঁড়িরে ওই বালিয়ান জাজুর এইগুলো রাখতো কি দেখো দি, ওই যে ধান উঠে যাওয়ার পরে মাটিয়ে ধান থাকতো না, সিটে চুটিয়ে দিয়া ওই ধান পাইছে কাসিম। আর ওই যে গুড় চাপা আছে না, হ্যাঁ এই দাও আবার সেই বাসা এসে গেছে, ওইটার গুড় চাপা কয় কিনা, উনি কবে না আবার সেই কথা কইছে। ওই গুড় চাপা কাছে কি হাঁটিয়ে যায়। আর নমশূদ্র বোঝো, ওই গুড় চাপা কাসুমটা থেকে ঠিক থাকে, ওই জাগির পিছনে 2টো পেঁয়াজ দিয়ে রাখিয়ে দিয়েছে, যে মুসলমান পাড়ায় যাচ্ছি, কাসিম দেখলে ওরা আবার খারাপ ভাববে, তারপরে আমার কাছ থেকে মাল নেবে না। এখন ওই মুসলমান পাড়ায় ঢুকে এখন বলতেছে জাজরি বালিয়েন, মানে এইরকম ডাকে না, এ রাখবেন নাকি জাজর বালিয়েন। আর এক মহিলা ডাক দিয়েছে, মুসলমান বিটি, এদিকে আসো। গেছে, এখন দেখবা একবার আছে ওইটা রাখে, ওর পর বসিছে। আর কাসিম যদি এক জায়গায় বসে তাহলে শুরোটা কি অবস্থায় কম, ও থাকে সুস্থ থাকে, ও তো ওই শুরোটা আস্তে আস্তে বাইর করবে। আর ওই মুসলমান মহিলারা ওরা ওই সাইলেন্ট বাড়ছে, ওই তাজব দেখতেছে। আর ওই মাল বিড়ি খাইয়ে এইরকম করেছে, ওই ঠিক জায়গা মতো একটা হুটো হয়েছে, বুঝলেন। চশমা তো কি আরেকজনকে ডাক দিছে, হ্যাঁ দিদি কি কি, ওই মহিলা দেখিয়ে এখন দেখি সব টিভি করতেছে। এখন ওই বিটি করছে, দেখ আমাকে তা কাটি কুটে কি ওরে, আর এটা কিন্তু গীতায় চোখ জ্বালাইছে। গান গাই, হা হা হা। হরিবল হরিবল। ওই এক মা বলছে কবে শ্রীধাম ওরা কান্দি যাবো রে, পরাণ কান্দে হরিসাদ বলে, মা আমি তো বৈষ্ণবের পক্ষে, আমি যদি বলি কবে শ্রীধাম ওরা কান্দি যাবো আমার পালা থাকে, আমি এই গান গাইতে পারবো না। এরপরে বাবু আসবে, উনি গাইবেন। এই নামে সব দুঃখতা, আরে যাবে দূরে সব দুঃখতা, ওরে নামে সব দুঃখতা যাবে দূরে, যাও রে এই নাম
করেছিলাম দান, যে হে গোসাই তুমি এসে দিও তার সমাধান। আমি কিন্তু এই ধর্ম সম্পর্কে তেমন জানাশোনা নয়, শুধু গুরুর কৃপা অনুসারে বৃন্দাবনে গিয়ে আমি 16 নাম 32 অক্ষর সেই জায়গায় পাই। কিন্তু এই যে 16 নাম 32 অক্ষর আছে কোন গ্রন্থে? শ্মশানে, সেখানে গিয়ে মা কালীর দর্শন পায়। বৈষ্ণব যারা নয়, ভগবান কৃষ্ণ বা গৌরাঙ্গ মহাপ্রভুকে পাবার জন্য সংসার ছেড়ে তারা বিভিন্ন জায়গায় গিয়ে ভগবান দর্শন পায়। কিন্তু একমাত্র মতুয়ারা যারা সংসার ছাড়ে না, তারা এত ভালো হয়। তুমি লিখেছো তারক গোসাই যে সংসারের ভিতরে সবকিছু পাওয়া যায়, তাহলে এই যে তোমার যে শিষ্য ছেলে অশ্বিনী গোসাই, সে করেছে বর্ণনা সংসার কিন্তু একটুও ভালো না, একটুও ভালো না সংসার। কেন? এই সংসার হচ্ছে মায়ার সংসার। এই সংসার ছেড়ে যতদিন, তার ভিতরে অশ্বিনী গোসাই লিখেছে তার মনের যে নিদর্শন। কি লিখেছে? উনি করেছে বর্ণনা, আপনাদের অনেকের আছে জানা। উনি কি লিখেছে? যে আয়রে মন মত্ত করি আমরা দুজন হয়ে সুজন গুরুর চরণ তত্ত্ব করি। ওই জায়গায় লিখেছে এমন করে, প্রথম কলিতে আপনারা পড়ে দেখবেন লেখা আছে তার ভিতরে কি, যে সংসার কামন করিয়া দল যেথা আছে গুরু করি অন্বেষণ। তারপরে ডাক দিয়ে কয় সংসার একদম ভালো নয়, কিন্তু তারক গোসাই লিখেছে যে সংসারে থেকে তোমার সাধন ভজন করা চাই। তাহলে এই দুইজনার দুই মত কেন? এর একটা জবাব তুমি এসে দিও। এই যে তারক গোসাই অশ্বিনী গোসাই, তাদের যে মতুয়া ভাব, কিন্তু এই ভাবের ভিতরে দুই রকম কেন? একটু সুন্দর ভাবে বোঝাইয়া দিও। আমি তোমাদের মতুয়াদের কোনো খারাপ কথা বলি নাই বাবা, কারণ তোমাদের মতুয়ার ভিতরে যে ভাব চলে ওগুলো তো মানে ভক্ত বলে আমার মনে হয় না। কারণ ওই যে মালা নাই দেখিস, মোটা মোটা মালা, আশার মালা নেয়, সে মালাতে কোনো অসুবিধা না। কিন্তু ওই মতুয়ারা পুরনো সেই আদিম যুগের ভাব ধরিছে। পৃথিবীটা যতই সভ্যতার দিকে যাচ্ছে, ওরা সেই আদিম যুগে জাপাইয়া পড়তেছে। আদিম যুগে যেমন আমাদের পূর্বপুরুষ ছিল, তাদের গায়ে তেমন পোশাক ছিল না। ছিল নাকি? না। কি ছিল? হয়তো বা ওই সম্মান ঢাকার জন্য গাছের বাকল, পশুর ছাল পরে জীবন ধারণ করত। এই হাতের নখ কাটতে পারতো না, জানেন পূর্বপুরুষ যারা? কেন কাটতে পারতো না? কারণ তখন তো কাটার মেশিন ছিল না। কি করত? তখন ওই পাথরের সঙ্গে এই নখগুলো ঘষা হতো, ঘষে 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 তারপরে ছোট করত। চুল কাটতে পারতো না, জট হয়ে যেত, মানে কাটার যন্ত্র ছিল না। আর এখন চুল কাটার যন্ত্র আছে, নখ কাটার যন্ত্র আছে। এখন কাটা উচিত কিনা? এখন পোশাক, ভালো পোশাক দিয়েছে আমাদের সরকার, দিয়েছে যা দিয়েছে, মানুষ দিয়েছে, সেইগুলো তোমরা পরো। ওনরা পারবে না। ওনরা কোনো মতুয়া দেখবেন একখান গামছা পরবে, আর কোনোটা একটা লেন্টি পরবে, আর কোনোটা মোটে পরবে না। আমি মিথ্যে কথা কইছি নাকি? কম পোশাক আছে, তোমরা পরতে ভালো না। এখন কাটার যন্ত্র, তোমরা নখ কাটপা, চুল কাটপা, দাড়ি কাটপা, ওনরা কাটবেন না। ওনরা চুল দাড়ি রেখে দেবে, মনে হচ্ছে যে বন মানুষ বাড়িয়েছে। ছোট্ট একটা ছেলে আপনাদের কাছে বলি খুলে, ও উঠানের পরে খেলা করে। হঠাৎ করে উড়াকান্দি মানে যাবার দ্রুতগামী একটা দল, মতুয়ার দল, হঠাৎ করে ওই বাড়িতে ঢুকে পড়ে। গোসাই যা বাবা, এইরকম মোটা মোটা সাইজে, চুল এই পর্যন্ত, পোক থেকে দাঁড়িয়ে এই পর্যন্ত, মানে দাড়িতেই বোঝা যাচ্ছে না যে বন মানুষ না এমনি মানুষ। ওই গোসাইরে প্রায় 20-25 জন। এমনি চৈত্র মাসে প্রখর রোদ, এই রোদে ঘাম ঝরতেছে, আর কড়া আষাঢ় মালা আছে। ওরা যাইয়ে আর কালার কি প্রায় আমার কোয়ালিটি, বুঝলি? আলকাত্রার ডাবল পোস, ওই মাল কি আসার কথা না। বাড়ি গিয়ে ওই রকম যদি হামবুকের মতো, মানে ওই কুম্ভকর্ণের মতো যদি 20-25 জন ওঠে, ওই বাচ্চাটা, ছোট বাচ্চা খেলতেছে, তা ওই জায়গায় যাইয়ে ডাঙ্কায় বাড়ি দিয়েছে, সিঙ্গায় হু দেশে, আর সামনের যে দলপতি সে এমন হুঙ্কাতে এইরকম হুঙ্কার দেশে, ওই ছোট সিঙ্গার আটটা আর নাই। ও দৌড়ইয়ে বলে পিছনের দিকে তাকাই নেই, পিছনে একবার তাকাইছে, দেখে যে দৌড়ই ঢুকে গেছে। কারা আইছে বাড়ি?
এখন ঠাকুমার সাথে গুতো খাইছে। হ্যাঁ কি আছে এরকম ধরছিস কেন? বলছে ঠাম্মা আমাদের বাড়ি জমদূত আইছে। বলছে জমদূত আইছে মানে? বলছে হয় ঠাম্মা তুমি বাড়োই না, বুড়ি ভাবতিছে কি আমারে নীতি আসবো না, আমার তো বিরাট বয়স শেষ, এখন বুড়ি বুলুক দিচ্ছে, এখন তাই না জমদূত দে, আরে মতু ওরা আইছে। এখন করছে বুড়ি কাছে খারাপ কথা কোশনি, দেহায় তো জমদূতির মতো, খালি দুটে গদা ধরাই দিলি একেবারে সাইজ মতো অত। এখন করছে তুই ভয় পাইছিস? করছে ওটা মা ভয় মানে কি, আমি প্রায় আমার ভিতরে নাই। এখন করছে এই মতো গোসাই দিয়ে ভয় পাতি হয় না বাবা, মানে দাদা চল তোরে যারাই নিয়ে আসি। এখন ও যায় ওই জায়গায়, আর ঠাম্মাও নাসর বান্দা না নিয়ে যাবে না, হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আর গোসাইয়া মাতাম শেষ হয়েছে, এখন ওই যাইয়া যেটা মূল, যেটা দলপতি, চোখ বলের মতো পরিণাম করতে করতে কুকুর মতো লাল হয়ে গেছে বুঝলে। ওর সামনে যে করছে কি পরিণাম করো, আমার নাতি ভয় পাই কেন, আমার নাতিরই দাঁড়াই দাও। এখন ওই লোক করছে যে তোমার নাতি হরি নামে ভয় পাই নাকি, হ্যাঁ সামনে দাঁড়া। ওর তো কাপ উঠে গেছে গোসাই দেখে। এখন ওই দেখবেন গোসাইরে যারা ওই যারা দেয়, যে মন্ত্রগুলো বলে, ওরা নিজেরা বোঝে কিনা আমি জানি না, মন্ত্রগুলো পরিষ্কার করে বলবে না, বাংলায় বলতে পারে কিন্তু বাংলায় বলবে না, এরকম বলতে থাকবে, কিছু বুঝবা না, মন্ত্র কয় না সাই কয় কিছু বুঝবা না, এইভাবে মন্ত্রতন্ত্র কইয়া শেষে এমন একটা ধমক দেয় বুঝাই যে আমি বড় গোসাই। দেখবা যারা জড়া দেয় দেখবা লক্ষ্য কথা দেখে, যারা দেশে আর শেষে যারা দেশে ওই নাতি আবার ঠাম্মা রেজার আগের কাছে ও ঠাম্মা আমি আবার ভয় পাইছি। এখন কত ছাতা ছাড়াতে যাইয়া ছাতা জড়ালাম, এখন নাতি গেটে দৌড়ে ঘরে নিয়ে গেছে। কছে তুই আর ঘরে তুই বারোশিয়া দাদা হাত ধরি পাও ধরি, নালি তুই ভয় ফাতি ফাতি মরবি নি। ঠিক আছে ঠাম্মা আমি আর বাড়বো না, ঘরে ভিতরেই থাকবানি, এই গোসাইকে যাক পরে বেরোবানি। কিন্তু মিনিট 10 পরে যে গুসাই দিতে ভয় পাইছে তাই ওই গুসার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে। এখন ঠাম্মা কায় এ দাদা তুই যে গুসাই দিতে যে ভয় পাইছিস তার পিছন পিছন ঘুরতেছিস কেন? কছে ঠাম্মা একটা জিনিস দেখবো, সব গুসার মুখ আছে কিন্তু এই গুসার মুখ নাই, খায় কোন জায়গাতে, মানে দাড়ি চুরি ডাকিয়ে গেছে, মুখ খুঁজে পাচ্ছে না। ওই নাতির ওই মুখ আছে কিনা দেখার জন্য গেছে, যে প্রসাদ হাতে দিতে গুসাই ওই ফাঁক করে যে ঢুকে গেছে সেই ঠিক পাইছে যে ওনাকে মোষ আছে, মানে মুখ আছে। কেন এই দাড়ি চুল রাখলে তোমরা ভগবানকে পাবা নাকি? হ্যাঁ আমি করি বর্ণনা, তোমাদের সেই সংস্কৃতি এখনো পর্যন্ত গেল না। এই জন্য বলি তোমার কাছে একমাত্র ভগবানকে পেতে গেলে ভক্তির দরকার হয়, ওই চুল দাড়ি রাখলে ভগবান কখনো পাওয়া যায় না এই দুনিয়ার গায়ে। এই জন্য বৈষ্ণব যারা নয় এরা করে বর্ণনা, তৃণ হতে শুনেছিল নইলে কি প্রেম পাওয়া যাবে না, আগে তৃণের মতো নিচু হও, আমি করি বর্ণনা তবেই তুমি প্রেম পাবে, তাছাড়া তোমার পক্ষে সম্ভব না। শোনো প্রেম যদি পেতে হয় চলে যাও নিত্যানন্দের ঠায়, নিতাই বড় দয়াল অবতার, নিতার মতো বৈষ্ণব আর পৃথিবীতে একজনও নাই। আমি করি বর্ণনা, এই নিতাই যেজন দয়াল ছিল তার কথা সত্য একটু আপনাদের কাছে বলা ভালো, কত বড় দয়াল। নিতাইকে আপনারা শুনেছেন হয়তো বা, জগাই মাধাই নামে দস্যু ছিল, ওই ভাঙা কলসির কাঁধা দিয়ে তার কপালে মারিছিল, শুনছিলেন না? যখন কপালে মেরেছিল তখন নিত্যানন্দ একটা কথা বলেছিল কি জানেন, যে মেরেছিস কলসির কাঁধা তাই বলে কি তোদের প্রেম দেব না? আর তুমি ঠাকুর বাড়ি যাও, ঠাকুর বাড়ি যাও ওই যে ডাঙ্কা যারা বাজায়, ডাঙ্কা বাজাতে গেলে হাতটা তো এইভাবে একটু দিতে হবে নাকি, এইভাবে দিতে হবে তারপরে বাড়ি দিতে হবে, তাই এইভাবে যে দেশে আর একজনের থুত নাই দিয়ে লাগিস, ও কষ্ট তুই আমার বাড়ি দিলি কেন? কষে ভাই তোরে আমি দিয়ে বাড়ি দিই, কষে দিয়ে দিস তুই দিয়ে দিছিস, ওই মুকুর ধরে একটা দিছে, ও দেশে আরেকটা এই দুই দলে হারিয়ে গেছে। নিত্যানন্দের কপাল কেটে গেছে, তারপরে বিনিময়ে বলেছিস মেরেছিস মেরেছিস তাতে কোনো দুঃখ নাই,
সুমধুর মধুমাখা হরিনাম একবার তোর বদনে বলা চাই। মেরেছিস কলসি কাদা, তাই বলে কি প্রেম দেবো না? আর অগেই তার বারু বাড়ি শুরু হয়ে গেছে। আমি ভাবলাম যে এরা ঠাকুর বাড়ি যাচ্ছে, মনে আছে ভাবো অন্তত এগে একটু মানে ঠেকাই দিয়া, মাঝখানে ঠেকাই দিয়া এরা শান্তি মতো যাক। আমি যাইয়া মাঝখানে করছি ভাই বারোশে, কিন্তু আমিও গুড়া তারিখ খাইছি। হাসার কথা না, দলের সাথে যখন যাই এখন দেখি একটা বুড়ি হরিনাম করতেছে। হরিনাম করা ভালো, তার গোসাই লিখেছে কি, হরি বলে বাহু তুলে, মানে হাত উপরে তুলতে হবে। যারা হরিনাম করে দেখবেন তারা বাহু উত্তোলন করে হরিনাম করে। এই জন্য বলছি হরি বলে বাহু তোলে রাগ ছাড়ে ওদের পাগল, নিমে নিতে শিবে গদা বাসর ঘরে করে গোল। তার গোসাই এই কথা কয়, সমস্ত মতুরা দেখি বাহু উত্তোলন করে হরিনাম করে, কিন্তু ওই বুড়ি হরিনাম বাহু উত্তোলন করে না, উনি মাজায় হাত দিয়ে মুড়ায় হরিনাম করতেছে। এখন আমি ভাবছি ওনার মাজায় সমস্যা নাকি মুড়ায় হরিনাম করে কেন? হরিনাম যখন শেষ হলো ওই বুড়িকে যে জিজ্ঞেস করলাম, ও বুড়িমা, সবাই বাহু উত্তোলন করে হরিনাম করে, তুমি মাজায় হাত দিয়ে মুড়ায় হরিনাম করতেছো কেন? কয় আমি কি হরিনাম করছি নাকি, আমার নস্যি কটুটা হারা গেছিল তাই খুঁজতেছিলাম। ওই বুড়ির নস্যির কটু হারা গেছে, হাসিয়া না, হাস একটু রাখো, ওনার জন্য একটু রাখো। আমি একদম বাজে কথা মোটে বলতেছি না, আমি যা ঘটে আমি শুধু তাই বলি। কি বলবো, আপনার দিকের ধারে ঈশ্বরকে পেতে হলে কেউ যদি ওইভাবে যায়, হরিনাম করতেছে তার ভিতরে উনি নৈশির কোটে খুঁজে বেড়াচ্ছে, কোনোদিন হরিচান পাবে না। দেখো রাধা রানী যখন বৃন্দাবন রাস্তা দিয়ে যখন যায়, ললিতা বিশোকা যারা ছিল রাধা রানীর অষ্টসখী তার ঠাই, রাধা রানী দূরে একটা বৃক্ষ দেখতে পেল, তমাল বৃক্ষ। ওই বৃক্ষের দিকে যখন তাকায় তখন রাধা রানী দেখতে পায় দাঁড়িয়ে আছে কৃষ্ণ শ্যামলায়। একটা বৃক্ষকে দেখছে, সে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, দৌড়ে গিয়ে জড়ায় ধরিছে। যখন জড়ায় ধরে, কি বলবো আপনার দিকের কাছে, তখন পিছন থেকে অষ্টসখী ডাক দিয়ে কয়, ও রাধা কি জড়ায় ধরিছিস? কচ্ছে আমার বন্ধুরে জড়ায় ধরিছি, আর আমি ছাড়বো না। কচ্ছে ওটা তোর বন্ধু না, ওটা হচ্ছে তমাল বৃক্ষ। তখন বলেছিল তোরা দেখিস তমাল বৃক্ষ, কিন্তু আমি দেখি আমার কৃষ্ণ কমলাক্ষ। তার মানে একটা ভক্ত প্রেম করতে করতে এমন স্তরে গিয়ে পৌঁছায়, তখন আকাশে বাতাসে লতায় পাতায় কীট পতঙ্গ ধূলিকণায় সব জায়গায় সে কৃষ্ণ দেখতে পায়। আর ওই জায়গায় যাইয়া লাঠি দিয়ে বাড়ি করো, তোমরা হরিচান পাবা না। আমি করি বর্ণনা, একমাত্র প্রেম যেটা দিয়েছিল রাধা রানী কিনা, এই প্রেমের উপরে কোনো প্রেম নাই। তোমার কাছে একটা জিজ্ঞাসা করলাম প্রথমবারে, যে সংসার ছেড়ে যেতে বলেছে কে? অশ্বিনী গোসাই, যে সংসারে আর কোনো সুখ নাই, কিন্তু হরিচাঁদ ঠাকুর আবার গারস্থ প্রশস্ত ধর্ম দিয়েছে। তাহলে এই দুটোর ভিতরে কোনটা ঠিক, একটু সুন্দরভাবে আমাকে পরিচয় দেবে। আর আমরা বৈষ্ণব যারা ওই আমরা সংসার করি কেমন? যখন সংসারে সমস্ত আমাদের দায়ভার চলে যায়, সন্তান সৃষ্টি করার পরে তাদের সমস্ত কিছু দেবার পরে তারপরে আমরা রওনা হই মধুর বৃন্দাবন, যে শেষের দিনে একমাত্র দীনবন্ধু বিনে আর আমাদের কোনো পথ নাই। তখন আমরা ভজন করি কৃষ্ণের চরণ। কিন্তু আমি করি বর্ণনা, তোমাদের তো আশার কোনো শেষ নাই। তোমাদের আশা হচ্ছে, তোমাদের আশার কোনো শেষ নাই। কি বলবো, আপনার দিকের ধারে বসে শোনেন নারী নরে, মিথ্যা কথা নয়। তোমরা যেদিন প্রকৃতভাবে বুঝতে পারবে যে প্রেম শ্রেষ্ঠ, তখনই তোমার মুক্তি হবে। আমার সত্য একটা কথা বলবো, ওরা না আসলে আমি দেবো কি করে? কি বলবো, আপনার দিকের ধারে বসে শোনেন নারী নরে, মিথ্যা কথা নয়। গোসাই যেভাবে কথা বলিছে, আমি বললাম না, মতুরা যখন প্রকৃত ভাব বুঝবে তখনই বুঝতে পারবে যে আমাদের বৈষ্ণবের মূল ভাবধারাটা কি। একজন মনে পড়ে গেছে, না বলে পারবো না, ওই একজন ওই বাসে উঠেছে আমাদের ইসের থেকে, বুঝলে, ওই রানাঘাটের থেকে বাসে উঠেছে এক বুড়ি, উনি যাবে শিলিগুড়ি। তা বাসে উঠেছে, একটা 100 টাকার টিকিট কাটিছে। এখন বড় ওই যে বাস আছে না, শ্যামলী বাস, বড় এক্সপ্রেস যে বাসগুলো একটানে চলে যায় শিলিগুড়ি জলপাইগুড়ি ওই জায়গায় চলে যায়। তা উনি উঠছে,
এখন বুড়ো মানুষ তো কষ্ট হচ্ছে হাঁটতে। কিছু দূর যাবার পরে এখন বাস যখন পাইছে ওই বাসে উঠেছে, দেখে বাস দাঁড়ানো আছে। এখন ওই জায়গায় কিছু বুড়ো গাড়া ছিল, ওই বুড়ো গাড়ায় ওই বুড়ি যখন টাকায় দেয় পিছনে দেখি সিট আছে নাকি, তা ওই পিছনের দিক যাচ্ছে আর বুড়ো গাড়ায় গুতো সেই বুড়ি দিয়ে। বুড়ো মানুষ পাইছে, এ গুতো দেয় ও গুতো দেয়। এখন গুতো খাতি খাতি বুড়ি ভাবছে শালা যাত্রা একটু বসিনি, আমি একটু বসিনি, তারপর থেকে সোজা করবার 100 টাকা দিয়ে একটা টিকিট কাটিছি, শিলিগুড়ি যাব। বুড়ো মানুষ 100 টাকায় টিকিট দিয়েছে। এখন পিছনে যে দেখে কষ্ট টষ্ট করে গেছে, দেখি একটা সিটও খালি নাই, একটা সিটও খালি নাই। তখন বসে গোবিন্দ আমার একটা সিটও দিল না, গোবিন্দ কৃপা করে অন্তত আমার একটা সিট দাও। এখন দেখি নামিয়ে যাই, পরের বাসে যাবানি। আবার ওই পিছনের থেকে আসতেছে, আবার ওই গুঁড়ো গোড়া গুতোগুতি শুরু করেছে ওই বুড়ি দিয়ে। এখন কি করবে ওই বুড়ি, আস্তে আস্তে বসে নামিয়ে যায়, এগেদারে থাকা যায় না। এখন একেবারে সামনে আসে বুড়ির কপাল খুলে গেছে, সামনে একটা সিট খালি আছে। ওই সিটটা হচ্ছে ড্রাইভার গেছে পান খাতে। ওই ড্রাইভার গেছে পান খাতে, ওই বুড়ি ওই ড্রাইভারের সিট, ওই সিট দেখে বুড়ি খুব আনন্দ পায় যে আমারে গোবিন্দ তো ফেলতে পারে না, গোবিন্দ আমাকে কৃপা করে একটা সিট দিয়েছে, যাক আমার কপাল ভালো। ওই বুড়ি যাইয়া ওই ড্রাইভারের সিটি বইছে। তা বুড়ির একটু রাগ হচ্ছে, রাগ কি যে সবার সিটির সামনে কত সুন্দর, আর আমার সিটির সামনে যে ঠেঙা টোঙা কি এইগুলো, মানে যে ব্রেক টেনে কি কি বলছে দেখে রাগ হচ্ছে। এখন বুড়ি ভাবছে 100 টাকা দিয়ে টিকিট কাটছি, যা পাইছি সেইটাই ভালো, এ বসে যাই। এখন ওই যে সামরিক গাড়ি, ওই গাড়ি যখন সারার সময় হয়ে গেল, ড্রাইভার পান মুখে দিয়ে গাড়িতে উঠে দেয় ওই বুড়ি সিটি বসা। সর্বনাশ তো। আর বুড়ির রয়েছে রাগ, ওই যে ভূত হয়েছে আগের থেকে রাগ রয়েছে। এখন ড্রাইভার যে কাছে, ও বুড়ি মা তুমি এই জায়গা বলছো কেন? কছে কেন? কছে এইটা হচ্ছে আমার সিট। এমনি ওই পাশে গুতো খাইয়ে আইছে, এখন পুরাই চাইয়ে পড়েছে, এইটা তোর সিট? কছে হয়। এখন ড্রাইভারে কছে দেখি তো টিকিটে দেখাবি। আর ড্রাইভার টিকিট পাবে কোন জায়গায়? ওকে টিকিট পায় নাকি? এখন করছে যে আমার কাছে তো টিকিট নাই। আমি বুড়ি কোথা সরাইয়ে হুতুরে ফেলবানি, টিকিট নাই ওনার কাছে, আর উনি এই জায়গায় সিট ওনার সিট। এখন ভাবতি সেই বুড়ো করে ফাজলিমি করতে আছে। এখন করছে আরে এইটা আমার সিট, তোর সিট, তোর কাছে টিকিট নাই কেন? এখন দেখছে যে বুড়ি তো কোনো রকম মানবে না। এখন বুড়িরই শান্তভাবে বোঝাচ্ছে, শোনো বুড়িমা, এই সিটটা আমার সিট, আমি হচ্ছি গাড়ির ড্রাইভার, আমি তো গাড়ি চালাই নিয়ে যাই। আমি যদি গাড়ি না চালাই নিয়ে যাই তা চালাবে নাকি না? আমি এই জায়গা বসে গাড়ি চালাই নিয়ে যাই, আমি হচ্ছি ড্রাইভার। এই বুড়ি ঠিক পাইছে। বুড়ি করছে, ও তুই ড্রাইভার তা দেখতে পাবি না দে বাসা, আমি অনেক কষ্ট করে এই সিটটা পাইছি, এই জায়গা বসে পড়েছি, আজকে আর সামনে বসে চালাতে হবে না, আজকে তুই পিছনে যাইয়ে চালাবে যা। ওই সমস্ত কথা তুমি পিছনে বসে কইও, সামনে আসিয়ে না। এবার ধরো ঢোল আর কাশি, একটা গান গাই, গানে গানে আমার কথা শেষ করে তারপরে দেখি তার গোসাই কোন কথা কয়। দাও ভাই। হা হা হা, হরি বল হরি বল। ও বুলবুলি তোরে বলি, তুই কার লাগি ঝরা বলি, কার বিরহে চোখের জল ফেলি করিস হাহাকার, বুঝিস তো ছিল ভাবনা সুখের ভাব,
যত ডাকিস ফিরবে না সে, যত ডাকিস তারে যত ডাকিস ফিরবে না সে, পাবি না খবর সে তো তুই যত ডাকিস ফিরবে না সে, তুই যত ডাকিস ফিরবে না সে, পাবি না খবর জ্বলবে কালো সীতা, পরে রবে আপন স্বজন বন্ধু বান্ধব ভ্রাতা, আসলে খবর হইবে খবর, জ্বলবে কালো সীতা, পরে রবে আপন স্বজন আর এই নিয়ম সেই সৃষ্টিকর্তা, আর এই নিয়ম সেই সৃষ্টিকর্তা বার্তা দেয় বারে
বলি আর করিস না দেরি সময়ে থাকতে গুরু শিশির বলে সময়ে থাকতে বলো শ্রী হরি আর কবল বলি তোরে বলি আর করিস না দেরি গুরু শিশির বলে সময়ে থাকতে বলো শ্রী হরি আর শেষের দিনে দয়াল হরি আর শেষের দিনে দয়াল হরি আর ভবকার যেভাবে প্রশ্নপত্র আমি করে গেলাম দান এক এক করে ধরে ধরে তুমি দিও সমাধান হরিচাঁদ ঠাকুর ডাক দিয়ে কয় সংসার ধর্ম নাকি শ্রেষ্ঠ হয় তবে কেন অশ্বিনী গোসাই বলো এই কথা কয় সংসার হচ্ছে সমুদ্র সাগর রূপে মিন সেজেছে এই কথাই অশ্বিনী গোসাই লিখে তো গেছে সংসার ধর্ম ভালো নয় আমরা শনিবারে পাই তবে কেন সংসার ধর্ম হরিচাঁদ দিয়ে যায় আর আমার বৈষ্ণব যারা সংসার ছেড়ে বৃন্দাবনে যায় এই বৃন্দাবনে গিয়ে তারা রাধা কৃষ্ণ পায় তোমার কাছে একখানা প্রশ্ন করে গেলাম দান ধরে ধরে এসে তুমি তার দিও সমাধান তবে আসলে বেশি কথাই আমি বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা এরপরে তার গোসাই সভাতে আসিবে তাহার ভাবের কথাগুলি তুলিয়া ধরে দেখি এসে কোন ভাবে কোন কথা কয় কোন ভাবে এসে যায় তার ভাবের পরিচয় তবে আর বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার কাকু আলোচনা এদিকে আছেন যারা ভক্তগণ অন্তর করে যাই সবাই চরণ ভুলকুটি আমার মর্যাদা করে রেখে দেন আপনাদের চরণে করে এই পর্যন্ত আমার আসার সাঙ্গ হলো